সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা ভীষণ জরুরি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে জরুরি স্বাস্থ্যসেবা। আসলে এই জরুরি স্বাস্থ্যসেবার প্রেক্ষাপটে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সমগ্র বিশ্বের সঙ্গে যদি আমরা বাংলাদেশকে তুলনা করতে চাই তাহলে বিশ্ব এগিয়ে যাচ্ছে। আমরা শুধু উন্নত বিশ্বের কথা যদি বাদই দিয়ে থাকি, আমরা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কথাও চিন্তা করি, এশিয়ার রাষ্ট্রগুলোর কথা চিন্তা করি, তাও এই জরুরি স্বাস্থ্যসেবায় কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে আছি। বিশেষ করে যখন একজন মানুষ অসুস্থ হয়, হঠাৎ করে যখন সে একটা অ্যাকিউট স্ট্রোক অথবা একটা হার্ট অ্যাটাক অথবা যে কোনো ধরনের সড়ক দুর্ঘটনার শিকার হয়, সবচেয়ে যে গোল্ডেন আওয়ারটি থাকে, যে প্রথম যে ঘন্টাটি সময় থাকে তাকে নিয়ে যে তার জীবন রক্ষা করার জন্য, সেই জায়গাটিতে আমরা কিন্তু ভীষণভাবে পিছিয়ে আছি। কারণ যে সার্ভিসটি দরকার, আমরা বলছি প্রি হসপিটাল কেয়ার বা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস যেটি দরকার, সেই জায়গার সেই কনসেপ্টটি আমাদের এখানে সেভাবে গড়ে ওঠেনি। যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা চলছে সেখানে আসলে যারা ভাগ্যবান তারা হয়তো পৌঁছাতে পারেন, যারা হয়তো দুর্ভাগ্যের শিকার হন তারা হয়তো হসপিটালেই ঠিকভাবে পৌঁছাতে পারেন না। কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু আমাদের উঠে আসা দরকার। একদম সত্যিকার অর্থে ইমার্জেন্সি মেডিসিন বা ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে প্রি হসপিটাল কেয়ার বা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস যে সিস্টেমটি রয়েছে সেটিকে উন্নত করার এখনই উপযুক্ত সময়। কারণ আমরা এখন স্বাস্থ্য সংস্কার নিয়ে কথা বলছি, স্বাস্থ্য সংস্কারের বিষয়ে আমরা অনেক বেশি কাজ করছি। তো আমরা আজকের এই বিষয় নির্ধারণ করেছি জরুরি স্বাস্থ্যসেবা আমরা কোথায় আছি, এবং আমাদের আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, সিনিয়র হেলথ স্পেশালিস্ট, বিশ্বব্যাংক সংযুক্ত প্রফেসর, ইউনিভার্সিটি অফ ফিলিপাইন। আপনাকে স্বাগত ডক্টর জিয়া। ধন্যবাদ ডক্টর অমিত। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত পরিচালক, উত্তর আধুনিক মেডিকেল কলেজ এবং সাবেক পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ। ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি শুরুতেই ডাক্তার জিয়ার কাছেই আসলে আসতে চাই। আমি আসলে শুরুতেই যে কথাটি বললাম যে এটি ভীষণ দুঃখজনক এবং হতাশাজনক একটি বিষয় যে চিকিৎসা ব্যবস্থা মানুষের মৌলিক অধিকারের একটি অংশ, এবং জীবন রক্ষাকারী যে চিকিৎসাগুলো রয়েছে সেটি তার একেবারেই তার অধিকার, মানবিক অধিকার, এবং রাষ্ট্র সেটিকে আসলে স্বীকার করে নেয়, আমাদের সংবিধান সেটিকে স্বীকার করে নেয়। এবং আমরা সম্প্রতি দেখেছি যে কিছু বছর আগে হাইকোর্টের একটি রায় ছিল যে জীবন রক্ষাকারী যে সার্ভিসটি রয়েছে সেটি আপনাকে প্রোভাইড করতে হবে। তো এই জায়গাটিকে প্রোভাইড করার জন্য আসলে আমাদের যে মূল যে বিষয়টি রয়েছে ইএমএস বা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, এই জায়গাটি আমরা আসলে খুবভাবে আমরা উন্নত করতে পারিনি। আসলে এই ইএমএস সার্ভিস সম্পর্কে অনেকের ধারণাও আসলে স্পষ্ট নয়। আমি শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই ইএমএস সার্ভিসটি আসলে কি এবং এর প্রয়োজনীয়তা কতখানি রয়েছে। সুপ্রভাত ডক্টর অমিত, এবং আপনার মাধ্যমে আমি চ্যানেল 24-কে আমি ধন্যবাদ জানাই, এবং আজকে যারা দর্শকরা আজকে সংযুক্ত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আপনি বলেছেন যে আজকে আমরা বসে আছি একটা কনটেক্সটের মধ্যে, এবং কনটেক্সটটা হলো 5ই আগস্টের যে অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান। আজকে আমরা একটা নতুন বাংলাদেশের, একটা আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, এবং এই আধুনিক বাংলাদেশ এখন আমাদের একটা খুব সুযোগ যে স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে আমরা আধুনিকতর করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য চাহিদাকে আমরা মেটাতে পারি। তো আজকে যে আমাদের আলোচ্য বিষয় ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থা বা আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ার পার্সপেক্টিভে দেখি, ইউনিভার্সাল হেলথ কেয়ারের 3টা মূল পিলার। একটা হলো প্রাইমারি হেলথ কেয়ার, আমাদের হেলথ সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, এগুলো প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভার করে। আমাদের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, আরেকটা হলো আমাদের ডেফিনিটিভ হেলথ কেয়ার, যেটা আমরা টার্সিয়ারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেলে হেলথ কেয়ার দিই। এখন 3টা স্তম্ভ হওয়ার পরেও এই যে মাঝখানে স্তম্ভ আমি যেটা বললাম ইমার্জেন্সি হেলথ সার্ভিস, এইটা আমাদের দেশে আমি বলবো যে অনেকে আমার সাথে আর্গু করতে পারেন, কিন্তু বিশেষ করে প্রি হসপিটাল যে কেয়ারটা, কারণ ইএমএসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হলো প্রি হসপিটাল কেয়ার। তার কারণ হলো একটা পেশেন্ট হার্ট অ্যাটাক হলো বা একটা অ্যাক্সিডেন্ট সংঘটিত হলো, সেখান থেকে হাসপাতালে আসা পর্যন্তই 50% অধিক পেশেন্ট মারা যায় এবং তারা সিরিয়াস ডিসএবিলিটির সম্মুখীন হয়। তো এই খাতটা আমাদের দেশে একেবারে অপরিপক্ক নাই বললেই চলে। তবে পৃথিবীব্যাপী যদি আমরা দেখি, এর ইতিহাস খুব একটা লম্বা না। 1950 সাল পর্যন্ত সারা পৃথিবীতেই ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস কোনো কনসেপ্ট ছিল না। 1963 সালে সর্বপ্রথম আমেরিকাতে এটা শুরু হয়।
হ্যাঁ, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর এমার্জেন্সি মেডিসিন ওই সময় এস্টাবলিশড হয়। এবং তারপরে যদি আমরা এর প্রোগ্রেশনটা দেখি, আজকে আমেরিকা বা ইউরোপেই এই এমার্জেন্সি হেলথ সার্ভিসটা বেশ ওয়েল এস্টাবলিশড। কিন্তু শুধু বাংলাদেশ না, আমি যদি সাউথ এশিয়া দেখি, মিডল লো ইনকাম কান্ট্রিগুলোতে মোরাললেস একই অবস্থায় আছে। বাংলাদেশ যে খুব একটা পিছিয়ে আছে তা না, আবার খুব একটা এগিয়েও নাই। হ্যাঁ, ইন্ডিয়াতে ফর এক্সাম্পল সর্বপ্রথম এমার্জেন্সি মেডিকেল সার্ভিস একেবারে উচ্চ লেভেল থেকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক তারা তৈরি করে 2019 সালে, খুব একটা আগে না। কিন্তু তার আগেই বাংলাদেশে আপনি বলছিলেন 2018 সালে, হ্যাঁ 2018 সালে 8ই অগস্ট আমার মনে হয় একটা রায় হয়। এই রায়টা দিয়েছিলেন তখনকার মাননীয় হাইকোর্ট বেঞ্চ, এখন যিনি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উনি ওই হাইকোর্ট বেঞ্চে ছিলেন। উনি একটা রায় দিয়েছিলেন যে বাংলাদেশে এখন থেকেই প্রাইভেট পাবলিক সব হসপিটালে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস প্রোভাইড করতে হবে, ইভেন উইদাউট এনি কনসেন্ট ফ্রম দ্য গার্জিয়ান অর এনগেজমেন্ট অফ দ্য লিগাল অথরিটি। এই সার্ভিস প্রোভাইড করতে হবে এবং কোনো পেশেন্ট যদি এই সার্ভিসের টাকা দিতে না পারে, তাহলে পরে সব হসপিটাল পাবলিক প্রাইভেট তারা টাকা ছাড়াই এই সার্ভিস দিতে বাধ্য থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওনাদের যে রায়টা, ওইটা এখনও সেভাবে মিনিস্ট্রি অফ হেলথের মাধ্যমে এইটা গাইডলাইনগুলো তৈরি হয়ে এখনও ওইভাবে ডিসিমিনেট হয় নাই। এখনও আমাদের যে সাধারণ জনগণ, তাদের যে স্বাস্থ্য অধিকার এবং তারা যদি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয় বা তাদের ইমার্জেন্সি কোনো স্বাস্থ্য সমস্যা হয়, তাদের যে অধিকার, তারা কী সেবা পেতে পারে এ সম্পর্কে তারাও সচেতন না। তো এই নিয়ে আসলে আরও অনেক কাজ করতে হবে। এবং আমার মনে হয় যে আমাদের যে নতুন বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখছি, এখানে আমাদেরকে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস সম্পর্কে খুব জরুরি ভিত্তিতে আমাদের চিন্তা করতে হবে এবং সামনে এগিয়ে নিতে হবে। একদম একদম যথার্থ বলেছেন ডক্টর জিয়া। একদম ক্লিন কাট একটা কনসেপ্ট আসলে তৈরি করার এখনই সময়, যে সেটি সংস্কারের একটি অংশ, বড় একটি অংশ হওয়া দরকার আমি মনে করি। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আমি যদি আপনার কাছে আসি, যে আপনি তো অনেকগুলো জায়গায় কাজ করেছেন, বিশেষ করে ঢাকা মেডিকেলের মতো একটি সবচেয়ে বড় পরিসরের জায়গায় পরিচালক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন, এখন বর্তমানে পরিচালক হিসেবে কাজ করছেন। এই যে সরকারি এবং বেসরকারি এই যে ব্যবস্থাপনা, এই দুটির মধ্যে নিশ্চয়ই একটি বড় ধরনের পার্থক্য রয়েছে। এবং ঢাকা মেডিকেল আমি জানি যে সব কিছুর মানে আমি শেষ জায়গায়, মানে বলবো যে শেষ আসা আলোটি আসলে সেই জায়গাটিকে চিহ্নিত করা হয়। তো আসলে বাংলাদেশি ডক্টর জিয়া যে কথাটি বললেন যে ইএমএস এটি ভীষণ গুরুত্বপূর্ণ রোগীর জীবন বাঁচানোর জন্য, আমরা আসলে বর্তমান প্রেক্ষাপটে এই জায়গাটিতে কোথায় আছি? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আমার দর্শক শ্রোতা যারা এখানে চ্যানেল 24 দেখছেন তাদেরকেও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেল 24-কে ধন্যবাদ জানাচ্ছি। তো যে প্রসঙ্গে কথা হচ্ছে যে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, আমার চাকরির অভিজ্ঞতা হিসাবে আমি যেখানে কাজ করেছি, ধরেন আমি বাংলাদেশের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল 12-13-14 সালে ছিলাম, 2012-13-14। 2015-16-17 সালে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে কাজ করেছি। দেন আর্মিতে, বিভিন্ন সেনাবাহিনীতে, বিভিন্ন সিএমএইচগুলোতে কাজ করেছি। দেন রিটায়ারমেন্টের পরেও আমি উত্তর আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে পরিচালক হিসেবে কাজ করছি গত 3 বছর ধরে। তো আমার স্বাস্থ্য ব্যবস্থার সম্বন্ধে সম্যক অভিজ্ঞতা আছে। সেই প্রসঙ্গে আমি বলতে পারি যে আসলে যেটা জরুরি স্বাস্থ্য সেবা যেটা নিশ্চিত করার কথা ছিল, আমাদের যেটা সাংবিধানিক অধিকার, জনগণের অধিকার, স্বাস্থ্য আমার অধিকার, কিন্তু সেই জিনিসটা আমরা অনেকখানি বোধহয় পিছিয়ে আছি। কি সরকারি কি বেসরকারি, আমি দু জায়গাতেই দেখছি যে আমাদের এখানে আছে, একদম স্বাস্থ্যসেবা কিছু নাই তা না, আছে, কিন্তু যতখানি দেওয়া উচিত, যতখানি থাকা প্রয়োজন ছিল অতখানি নাই। সেটা করার আসলে এখনই উপযুক্ত সময়, কারণ এটা তো যেহেতু মৌলিক একটা মানুষের একটা মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, যেহেতু আমরা 5ই আগস্ট পরবর্তী একটা নতুন ব্যবস্থাপনায় আছি, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে সবাই বিভোর, আমরাও চাচ্ছি সবাই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সবগুলো অধিকার যেন আমরা খুব আপোষে পেয়ে যাই, খুব তাড়াতাড়ি পেয়ে যাই, সহজে পেয়ে যাই, সহজলভ্য করতে পারি, মানুষের দূরগড়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেতে পারি, তাদের স্বাস্থ্য অধিকারগুলো এনশিওর করতে পারি। তা আমাদের এখানে আমাদের যে জরুরি বিভাগ যেগুলো আছে, আমি যে 3টে প্রতিষ্ঠানের কথা বললাম, এই প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে যে
অনেক রোগী আসে, অনেক পেশেন্ট আসতেছে, কিন্তু তারা যে আসছে তখন দেখা যাচ্ছে তাদের মূল্যবান সময় নষ্ট করে এসছে। কেউ আসছে অ্যাম্বুলেন্সে, কেউ রিক্সায়, কেউ প্রাইভেট কার, কেউ বা ইভেন একটা ট্রলিতে করে নিয়ে আসছে, ভ্যানে করে নিয়ে এসছে, বিভিন্নভাবে বিশেষ করে আপনি জানেন ঢাকা মেডিকেল 365 ডেজ এখানে খোলা থাকে, 24 ঘন্টা 365 দিন, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা রাত দিন এখানে সেবা দেওয়া হচ্ছে। সেইভাবে আমাদের হসপিটালগুলো কিন্তু আদার দেন ঢাকা মেডিকেল, অন্য হসপিটালগুলো কিন্তু ওইভাবে 365 দিন 24 ঘন্টা খোলা থাকছে না, এবং তাদের হয়তো সিট ক্যাপাসিটি আছে সেই হিসাবে তারা অনেক সময় ভর্তিও রাখছে না অনেক। কিন্তু ঢাকা মেডিকেলের একটা স্পেশালিটি হলো ঢাকা মেডিকেল কলেজ এইটা কিন্তু কোনো পেশেন্টকে ফেরত দেয় না, যার জন্য মানুষের একটা নিশ্চিত ভরসাস্থল ঢাকা মেডিকেল একটা ব্যবস্থা হবেই। ওখানে গেলে যে জন্য দূর দূরান্ত থেকে, ঢাকার বাইরে থেকেও অনেক পেশেন্ট অ্যাক্সিডেন্ট করে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা হার্ট ডিজিজ, তারা এসছে কিন্তু দেখা যায় তাদের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলেছে। কারণ যে গোল্ডেন আওয়ারের কথা আপনি প্রথমে শুরুতে বলছিলেন, সেই গোল্ডেন আওয়ারটা কিন্তু অলরেডি এলাপসড হয়ে যায়। তো আমাদের চিকিৎসা শুরু করতে হবে যেখানে ঘটনা ঘটে সেইখান থেকে। তো সেইখান থেকে আমাদের হসপিটাল পর্যন্ত আসা পর্যন্ত যে ব্যবস্থা, সেইখানে যে আমরা কিছু চিকিৎসা দিতে পারি অ্যাট দ্য সাইট, দেন অন ট্রানজিট, দেন তারপরে ডেফিনেটিভ ট্রিটমেন্ট, তার জন্য টার্সিয়ারি লেভেল হসপিটাল হোক, স্পেশালাইজড হসপিটাল যেগুলো আছে সেই হসপিটালগুলোতে আমরা নিয়ে আসবো। তো সেখানটাই কিন্তু আসলে আনার মাঝখানে ওই জায়গাটা আমাদের মনে হয় অনেক বেশি ল্যাকিং। আমাদের অ্যাম্বুলেন্স হয়তো নিয়ে আসছে কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে প্রাথমিক চিকিৎসাও দিতে জানে না। আমাদের ওখানে কোনো প্যারামেডিক্স নাই যে তাকে ইনিশিয়াল যে জীবন রক্ষাকারী চিকিৎসা দিবে। এবং বিদেশে যেটা আমরা জানি যে একটা প্যারামেডিক্স সেখানে চিকিৎসা দিয়ে ইতিমধ্যেই তার বেসিক যে চিকিৎসাগুলো সেগুলো নিশ্চিত করে, সেখানে ইসিজি লাগুক, সেখানে একটা বেসিক ইনভেস্টিগেশন সেটা করে ইনিশিয়াল ট্রিটমেন্টটা দিয়ে সে তার কোন হসপিটালে নিয়ে যাবে সেটা তারাই ঠিক করে ফেলে, যে এটা কি ঢাকা মেডিকেলে যাবে, নাকি এটা নিউরোসায়েন্সে যাবে, নাকি এটা অন্য জায়গায় যাবে, নিমস অথবা পঙ্গু হাসপাতালে যাবে, যেটা আমরা নিটোর বলি। তো সেই সব তার অবস্থা বুঝে ব্যবস্থা করার তারাই ঠিক করে ফেলে। কিন্তু আমাদের এখানে সেই ব্যবস্থা কিন্তু নাই। কারণ হচ্ছে যে আমরা অর্গানাইজড ওয়েতে আমরা এই ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসটা গড়তে পারি নাই। যেন এটা কোনো সব অ্যাম্বুলেন্সগুলো যে একটা নেটওয়ার্কের আওতায় আসবে, তাদের প্যারামেডিক্স এবং যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদেরকে যে আমরা একটা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো, সেই জিনিসগুলো দক্ষ জনবলটি আসলে তৈরি হয়নি সেই জায়গাটিতে। দক্ষ জনবল আমাদের খুবই অভাব, যার জন্য এবং সমন্বিত প্রয়াসের অভাব। এখানে আমি বলবো যে অ্যাকচুয়ালি আমাদের এই স্বাধীনতার 54 বছর পর্যন্ত আমাদের সরকারে যারা ছিলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা ছিলেন, তাদের ব্যাপারটা হচ্ছে তাদের অনেকখানি দুর্বলতা ছিল, যার জন্য আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার এখানটাই দুর্বলতা। আজকে আমরা আসলে এই জায়গায় আছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আমি ডক্টর জিয়া আপনার কাছে যদি একটু ফিরে আসি, যে আসলে ডক্টর মিজানুর রহমান আমাদের বললেন যে আমাদের এই একটি জায়গায় ভীষণ রকমের অভাব রয়েছে, যে দক্ষ জনবল এবং আমরা ফ্যাসিলিটিস যে জায়গাটি রয়েছে, সবাইকে যদি আসলে একটি নেটওয়ার্কের আওতায় যদি আমরা আনতে চাই, একটা সমন্বিত সেবা, স্বাস্থ্য সেবা যেটি আমরা বলতে চাই, যে প্রি হসপিটাল সমন্বিত স্বাস্থ্য সেবা, তার জন্য বাইরের দেশে একটি 911 একটি নাম্বার রয়েছে, আমাদের দেশে চালু হয়েছে যে 999 একটি নাম্বারে কল করলে আপনি কাঙ্ক্ষিত সেবাটি অন্ততপক্ষে ইনফরমেশনটি পেতে পারেন। তো সেটিকে আসলে কিভাবে আরও ইন্টিগ্রেটেড করা যায়, প্রত্যেকটা হসপিটালের সাথে সংযুক্ত করা যায়, বা একটা সেন্ট্রাল একটা মনিটরিং একটা ইউনিট করা যায় কিনা, এই বিষয়ে আসলে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে কথা বলার আগে আমি একটু বাংলাদেশের কনটেক্সটটা আমি একটু বলতে চাই, যে কেন ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস খুবই জরুরি এখন আমাদের জন্য। জি জি, অবশ্যই। আমরা জানি যে পৃথিবীব্যাপী সংক্রামক ডিজিজের কিন্তু প্রাদুর্ভাব একটু কমেছে, অসংক্রামক ব্যাধির প্রাদুর্ভাবগুলো বাড়ছে। আমাদের বাংলাদেশে যদি আমরা শুধু রোড অ্যাক্সিডেন্ট দেখি, গত বছর 2024-এ সরকারি তথ্য অনুযায়ী প্রায় 8500 মানুষ মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে। হ্যাঁ, এবং এই হারটা তার আগের বছরের চেয়ে 2023 সালের চেয়ে 7.5% বেশি, দিন দিন বাড়ছে। কিন্তু এখানে আমার বলা খুবই জরুরি যে সরকারি যে হিসাবটা, এটি কিন্তু খুবই সিভিয়ার আন্ডার এস্টিমেশন। 2016 সালে ওয়ার্ল্ড ব্যাংক একটা স্টাডি করেছিল, তখন তারা দেখিয়েছিল যে সরকারি হিসাবে 2016 সালে মারা গিয়েছিল 2400, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন তথ্যপত্র ঘেটে তারা বের করেছিল যে আসলে মারা গিয়েছিল 24,000। সো
এটা আমাদের বলছে যে একটা সরকারি হিসাবটা কত, তা আমি মনে করি যে ৮৫০০ যে ডেথ 2024-এ হয়েছে, এই সংখ্যাটা আসল সংখ্যাটা অনেক অনেক বেশি। এর মধ্যে আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজে আসি। হ্যাঁ, আমাদের দেশে এখন 27% ডেথ, টোটাল ডেথে 27% ইজ ডিউ টু কার্ডিওভাস্কুলার ডিজিজ। এটাও দিন দিন বেড়ে যাচ্ছে। এবং রোড অ্যাক্সিডেন্ট এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ লাইক স্ট্রোক, হার্ট অ্যাটাক, এদের যে মর্টালিটি, হ্যাঁ, এইটাকে 50% কমানো যায় যদি আমরা পয়েন্ট অফ অকারেন্স থেকে হসপিটাল পর্যন্ত, যে ডক্টর মিজান যেটা বললেন যে প্রি হসপিটাল সেবা, এটাকে যদি আমরা নিশ্চিত করতে পারি। তো এই কনটেক্সটে আমাদের দেশে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসকে উন্নত করা ছাড়া আমাদের যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ, সবার জন্য স্বাস্থ্য, এইটা অ্যাচিভ করা অসম্ভব, আমরা অ্যাচিভ করতে পারবো না। এখন আসেন আমরা একটু চিন্তা করি যে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের ভিন্ন ভিন্ন কম্পোনেন্টগুলো কী, যে আমাদের দেশে কী কী করা লাগবে। আমি আমেরিকা সম্পর্কিত আমার মনে হয় আমাদের দর্শকদের অনেকে জানেন, ইউরোপেও এরকম সিস্টেম আছে যে ওয়ান্স আপনি 911 ডায়াল করেন অ্যাজ এ প্যাশেন্ট বা প্যাশেন্টের আত্মীয়, আপনার কিছু করণীয় নাই। হ্যাঁ, সিস্টেম উইল টেক ওভার। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি উজবেকিস্তানে, ইন্ডিয়ায়, কেরালাতে, আমি টার্কিতে কাজ করেছি। ওদের এমার্জেন্সি মেডিকেল যে সার্ভিস, এটা আমি খুব কাছ থেকে দেখেছি। এখানে আমরা দেখলাম যে প্রথমত এইটার যে কস্ট, এই সিস্টেমকে মেনটেন করে, কারণ 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড এই সিস্টেমকে অ্যালার্ট থাকতে হবে, এবং তার যে কস্ট, এই কস্টটা কিন্তু খুব একটা কম না। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ব্যারিয়ার্স। হ্যাঁ, কেন লো এবং মিডল ইনকাম কান্ট্রিগুলোতে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসটা এখন অতটা সামনে এগোয়নি, কিন্তু ওখানে আমি দেখেছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে মডেল, হ্যাঁ, এটা খুব ভালোভাবে ফাংশন করছে। এবং এই পার্টনারশিপে তার প্রথমে যেটা করতেছে এমার্জেন্সি মেডিকেল ডিসপাচ। এই এমার্জেন্সি মেডিকেল ডিসপাচের আন্ডারে এই যে 911 নাম্বারটা আমরা যেমন আমেরিকাতে জানি, কল সেন্টার আছে, এই কল সেন্টারে বিশেষজ্ঞরা বসে আছেন। হ্যাঁ, তারা একটা কল রিসিভ করলে, হ্যাঁ, উনি বিশেষজ্ঞ, হ্যাঁ, উনি যখন পেশেন্টের অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলেন, তখনই উনি ডিসাইড করেন যে কোন ধরনের অ্যাম্বুলেন্স লাগবে। আমার কি একটা স্বাভাবিক অ্যাম্বুলেন্স লাগবে, নাকি একটা স্পেশালাইজড অ্যাম্বুলেন্স লাগবে, নাকি একটা আইসিইউ অ্যাম্বুলেন্স লাগবে। ওখানে ডিসিশন হয়ে যায়। ওই অ্যাম্বুলেন্সে ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স ইন হেলথ, কোন পর্যায়ের হিউম্যান রিসোর্স আমার দরকার, এইটা ওই ডিসপ্যাচ সেন্টারে বসেই কিন্তু ঠিক করে ফেলেন। উনি ওই অ্যাম্বুলেন্সের সাথে কমিউনিকেট করা শুরু করেন। তারপর অ্যাম্বুলেন্স এখন তার মানে আমার প্রথমে লাগছে ইমার্জেন্সি ডিসপ্যাচ সিস্টেম, তারপর আমার লাগবে অ্যাম্বুলেন্স সার্ভিস। আমাদের দেশে অ্যাম্বুলেন্স একটা হসপিটালের সাথে যুক্ত, কিন্তু একটা সিস্টেমের মধ্যে একটা ওয়েল ফাংশনিং ইএমএস, অ্যাম্বুলেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ হসপিটালস, অ্যাম্বুলেন্স ইজ এ নেটওয়ার্ক বাই ইটসেলফ। হ্যাঁ, এবং কোন সমস্যাটা, ওই পেশেন্টের কী সমস্যা, তার কি কেয়ার লাগবে, রোগী কোন অবস্থা আছে, তার উপরে ডিপেন্ড করবে রোগীকে কোন হসপিটালে নিয়ে যাবে। জি, হ্যাঁ, সো তার মানে অ্যাম্বুলেন্স সার্ভিস, হ্যাঁ, এইটা হলো সেকেন্ড কম্পোনেন্ট। থার্ড কম্পোনেন্ট হলো এমার্জেন্সি মেডিকেল টিম। So you have to have well educated, well trained team including driver, যারা অ্যাম্বুলেন্সের মধ্যে বসেই পেশেন্টকে ম্যানেজ করবে এবং সঠিক হাসপাতালে নিয়ে তাকে ডেলিভার করবে হাসপাতাল ম্যানেজমেন্টের কাছে। আর ফোর্থ কম্পোনেন্ট হলো হসপিটাল সার্ভিস, যেটা সেকেন্ডারি, টার্সিয়ারি, সব লেভেলে হতে পারে। সো এই সবগুলোকে যখন আমরা একসাথে পাবো, বিশেষ করে পয়েন্ট অফ কি বলে, এই যে এমার্জেন্সি মেডিকেল ডিসপ্যাচ অ্যান্ড এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস, এই যে প্রি হসপিটাল সার্ভিস, এইটাকে যদি আমরা ফাংশনিং করতে না পারি, আমরা কখনোই একটা ফাংশনাল ইএমএস পাবো না। যথাযোগ্য বলেছেন ডক্টর জিয়া। আমরা আসলে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা আপনার কাছে শুনলাম, যে বিশেষ করে প্রি হসপিটাল কেয়ারটিকে যদি এস্টাবলিশ না করা যায়, তাহলে কিন্তু জীবন বাঁচানোর যে কাজটিতে আমরা যুক্ত হচ্ছি, হাসপাতালে ইমার্জেন্সি রুম দিয়ে তেমন কিছু হবে না। বাট ইমার্জেন্সি রুমেরও হয়তো প্রয়োজন রয়েছে যেখানে যাবে, সেটিতে আমরা আসবো আর সে আলোচনা। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা আজকে ভীষণ জরুরি একটি বিষয় নিয়ে কথা বলছি, জরুরি স্বাস্থ্যসেবা আমরা কোথায় আছি। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ জরুরি স্বাস্থ্যসেবা আমরা কোথায় আছি বিষয়টি নিয়ে কথা বলছি। আমার সঙ্গে ডক্টর জিয়া এবং ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মিজান রয়েছেন। আমি ডক্টর মিজান, আপনার কাছে যদি একটু ফিরে আসি, যে আমাদের এই, আপনি একটু আগে আক্ষেপ করে বলেছেন যে স্বাধীনতা 54 বছর হয়ে গেল, অথচ এই জায়গাটিকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি।
এই লক্ষ্যতে পৌঁছতে না পারার পিছনে প্রধান কারণগুলো আসলে কি কি মনে করেন? আপনি যেহেতু একেবারেই প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেছেন, ঢাকা মেডিকেল কলেজের মতো একটি বড় জায়গায় আপনি ছিলেন পরিচালক হিসেবে, কোন কোন সমস্যাগুলোকে আসলে চিহ্নিত করেছেন? ধন্যবাদ আপনাকে। শুরুতেই যেরকম আমি বলছিলাম যে ৫৪ বছর পেরিয়ে গেল, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা দায়িত্বে ছিল, তো আমি তাদের দিকেই প্রথমে অঙ্গুলি নির্দেশ করব। কারণ আমার যদি একটা যিনি ব্যবস্থাপক, যিনি মূল দায়িত্বে আছেন, তার যদি পরিকল্পনা থাকে, ভিশন থাকে, সে যদি চায়, উইল থাকে, তাহলে সে একটা সুন্দর পরিকল্পনা করবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারপরে সে রিকোয়ার্ড বাজেট অ্যালোকেট করবে, সেই বাজেটের একটা এফিশিয়েন্ট ইউটিলাইজেশন করবে, ব্যবহার করবে, এফিশিয়েন্টলি কাজ করবে, যাতে করে একটা সিস্টেম ডেভেলপ করে। সেই জায়গাটায় আমরা যা দেখেছি, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো যে আমাদের যারা ব্যবস্থাপনায় ছিলেন তাদের সেই ভিশনটা হয়তো ছিল না, দেয়ার ওয়াজ ল্যাকিং অফ ভিশন। একটা হচ্ছে যে তাদের মেবি নলেজের ঘাটতি থাকতে পারে, তাদের দূরদৃষ্টির সেটা সেরকম ছিল না। দেশপ্রেম নিয়ে হয়তো আমি কটাক্ষ করছি না, কিন্তু তাদের সেরকম জ্ঞানের অভাব যদি বলি, এবং তাদের আমাদের জানেন যে আমাদের বাজেট অ্যালোকেশন সীমিত, আমাদের একটা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ, এখন আমরা উপরের দিকে যাচ্ছি, কিন্তু সেখানটায় এই সীমিত বাজেটটা সেখানে দেখা যায় যে দুর্নীতি, একটা মনে হচ্ছে যে পার্সোনাল টাকা বানানোর একটা মেশিনে পরিণত হয় সব লোকজন যারা নাকি দায়িত্বে থাকে। তো সেই টাকাটা যতটুকু বাজেট আসে সেইটা যদি একটা পরিকল্পনা সুন্দরভাবে এফিশিয়েন্টলি ইউজ করা যেত, তাহলে পরে সেইটা যথার্থ কাজে লাগতো এবং আমরা হয়তো অনেক দূর এগিয়ে যেতাম, অল্প অল্প করে হলো। আমি বলবো যে আমরা সেইভাবে অর্থনৈতিকভাবে অত স্বাবলম্বী যদি নাও হই, তারপরেও আমাদের এই যে অবস্থা আছে তার পরিপ্রেক্ষিতেও আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। যেমন আমরা এই যেটা বললাম ইনিশিয়াল, এটার এখন আমাদের কিসের অভাব? আমাদের অভাব হচ্ছে দক্ষ জনবল নাই। আমাদের দেশের আমরা ঘনবসতিপূর্ণ একটা দেশ, 18 কোটি মানুষের দেশ, এদের চাহিদা অনেক, সেই তুলনায় ডাক্তারের সংখ্যা কম, নার্সদের সংখ্যা কম, প্যারামেডিক্সের সংখ্যা কম, অ্যাম্বুলেন্সের সংখ্যা কম, স্থাপনার সংখ্যা কম, যা বলবেন যা প্রয়োজন আছে তার তুলনায় সব কিছুই কম। তাহলে এই কমটা দিয়ে যদি আমি একটা হলো যে আমি স্থাপনাগুলো বাড়াইতে হবে, এদের এফিসিয়েন্সি লেভেল বাড়াইতে হবে, আমার জনবল তৈরি করতে হবে, যে জনবলগুলো আছে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, দক্ষতা বাড়াতে হবে। এইভাবে একটা সমন্বিত ইফেক্ট যদি উপর থেকে আমরা নিতে পারি, তাহলে পরে আমাদের এই ব্যবস্থাপনায় আমরা এগিয়ে যাব। তো কাদের ব্যবস্থাপনা দরকার? যেমন আমাদের শুরুতে যদি বলি, অ্যাম্বুলেন্সের কথা বললাম, আমাদের অ্যাম্বুলেন্সগুলো সেগুলো আনতে হবে, সেইগুলো আমরা নাই। তাহলে আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যদি আমরা করি, তাহলে পরে কিন্তু আমরা এখানে অনেকখানি গুছিয়ে দিতে পারি। আমরা চৌগাছা মডেলের কথা সবাই জানি, আমাদের দেশে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশেরই একটা উপজেলা, কিন্তু সেইখানে স্থানীয় লোকাল রিসোর্স ব্যবহার করে তারা একটা লিডারশিপের মাধ্যমে অনেকখানি এগিয়ে গেছে। তো এরকম কিন্তু সেটা একটা বিচ্ছিন্ন একটা উপজেলা। এইভাবে সবাই যদি আমরা করি, তাহলে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে হয়, কিন্তু উপর থেকে যদি হতো, একটা দিক নির্দেশনা থাকতো এবং সেটার মনিটরিং, সুপারভিশন সেগুলো যদি হতো। যেমন আমার বাজেটে আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 125 টাকা দিয়ে আমি 4 বেলা ডায়েট খাওয়াতাম, এবং সেই ডায়েট দেখে ওয়ার্ল্ড ব্যাংকের যিনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন তিনি অত্যন্ত খুশি হয়ে আমাকে দেখেছে এইরকম খাবার দেওয়া হয়। এবং সেটার যদি স্পেল আউট করি, তাহলে আমার সময়ে আমি 5 পিসেস অফ ব্রেড, দেন একটা কলা, একটা সিদ্ধ ডিম, দেন 200 ml একটা মিল্ক, দেন বিস্কিট অ্যান্ড জেলি 27.5 গ্রাম, এই 6 আইটেম দিয়ে আমি তাদের ব্রেকফাস্ট খাওয়াতাম। দুপুরে এবং রাত্রে মিনিকেট চালের ভাত, সাথে সবজি, ডাল, মাছ, মাংস, এবং বিকালে চা এবং বিস্কিট, এই জিনিস খাওয়াতাম। তো এটা দেখে অনেকেই বলতো যে, একটা মিটিংয়ে গিয়েছি আমি, একটা পার্সোনাল এক মিনিট সময় নিচ্ছি আপনার। তো সোনারগাঁতে একটা ন্যাশনাল মিটিং, সেখানে মন্ত্রী আছেন, সচিব আছেন, সব অনেকে আছেন, সারা বাংলাদেশ থেকে স্বাস্থ্য পরিচালক যারা আছেন তারা আছেন, সিভিল সার্জনরা আছেন। সেখানে একজন বলছেন যে 125 টাকা দিয়ে তো খুবই নগণ্য বাজেটে কিছুই হয় না। আমি যখন বক্তৃতা দিতে উঠলাম, আমি বলেছি যে 125 টাকা খুবই মেগার একটা বাজেট, কম, কিন্তু ইচ্ছা থাকলে যে অনেক কিছু করা যায়, সেটা হলো যে তার প্রমাণ হলো আপনারা ঢাকা মেডিকেলে যান, গিয়ে দেখে আসেন। আমি 4 বেলা খাওয়াচ্ছি এই মেনু। জি জি। তখন একদিন শনিবার দিন ভোর 8টা, মানে সকাল 8টার সময় সচিব এবং ডিজিএমএস সহ, ডিজি হেলথ সহ সব 8-10 জন লোক তারা এসছেন সকাল 8টায় শনিবারে, এসে চেক করে দেখে যে প্রত্যেকটা পেশেন্ট
সব অতগুলো ব্রেকফাস্ট পেয়েছে, পেয়েছেন। সবগুলো একটা করে দেখিয়েছি। তো বলে যে এটা তো অ্যামেজিং। তো এটা ইচ্ছা থাকলে হয়, ইচ্ছাটা ব্যক্তি আমি না, রাষ্ট্রের ব্যবস্থাপনায় যারা আছেন, মন্ত্রণালয়, দেন সচিব, দেন ডিজি হেলথ, এই ব্যবস্থাপনাটা আমাদের সমন্বিত করতে হবে করা দরকার। এবং আমাদেরকে দক্ষ জনবল তৈরি করতে হবে। তারপরে আমাদেরকে এই সিস্টেমটা ডেভেলপ করতে হবে। রিসোর্স কম থাকলে আমি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করে সেগুলো ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট করে আমি কিন্তু সততা দক্ষতার সাথে যদি আমি কাজ করি তাহলে পরে আমার এটি সম্ভব এবং সম্ভব, মানে বুঝতে অসম্ভব পেরেছি, বলে কিছু এটা না। সম্ভব। ডক্টর জিয়া, আমি যদি আসলে একটু যাই যে আসলে আমাদের খুব আশার কথা শোনালেন ডক্টর মিজান, যে আসলে যে সদিচ্ছা থাকে, সততা থাকে, তাহলে হয়তো অল্পতেও এটি সার্ভিস প্রোভাইড করা পসিবল। তো আমি আপনার কাছে জানতে চাই যে এই সার্ভিসটির সঙ্গে যারা সমন্বিত পার্টনার যারা রয়েছেন, বিশেষ করে যারা রাস্তায় যখন একটি গাড়ি অ্যাম্বুলেন্স যাবে তখন ট্রাফিক পুলিশের একটি ভূমিকা রয়েছে, ফায়ার ব্রিগেড বা যারা ডিফেন্স সার্ভিস যারা রয়েছে, সিস্টেমে রয়েছে, তাদেরও একটি দুর্ঘটনায় একটি ভূমিকা রয়েছে। এদেরকে কি একত্রিত করার কোনো চিন্তা, মানে সমন্বিত কোনো প্রকল্প রয়েছে কিনা চিন্তার? থ্যাংক ইউ ডক্টর অমিত। আমি একটু আমার ডক্টর মিজানের কথায় আমি মিল করতে চাই। আমরা স্বাস্থ্য খাত নিয়ে কথা বললেই প্রথমেই বলি যে বাজেট নাই, টাকা দাও টাকা দাও। হ্যাঁ, সত্য কথা, ইটস লেস দ্যান 1% অ্যালোকেশন। কিন্তু ডক্টর মিজান ওনার হাসপাতালের যে খাবার দেওয়াটা, উনি যে বর্ণনা করলেন, এখানে যদি একটু এটাকে আমি আমার ল্যাঙ্গুয়েজে সাজাই, এখানে উনি দুটো কাজ করেছেন। একটা হলো উনি অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বাড়িয়েছেন, যে আমি কতটুক টাকা কোন জায়গাতে অ্যালোকেট করব, এই যে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বলি আমরা, হ্যাঁ, এইটা ওখানে উনি বাড়িয়েছেন। আর দ্বিতীয়ত হলো এক্সপেন্ডিচার এফিসিয়েন্সি। আপনি যখন একটা জিনিস পারচেজ করবেন, হ্যাঁ, স্ট্র্যাটেজিক পারচেজিং, হ্যাঁ, সেখানে আপনি কি পারচেজ করছেন, অ্যাট হোয়াট কস্ট। হ্যাঁ, এখানে আমাদের মতো ইকোনমিতে আগামীকালকেই যে হেলথ সেক্টরে প্রচুর টাকা পাম্প ইন হবে, এইটা একটা অবান্তর চিন্তাভাবনা। হ্যাঁ, এখানে যদি আমরা আউটকামকে ভালো করতে চাই, আমাদের তিনটা জায়গাতে আমাদের ফোকাস করতে হবে। একটা হলো আমাদের অ্যালোকেটিভ এফিসিয়েন্সি বাড়াতে হবে, আমাদের এক্সপেন্ডিচার এফিসিয়েন্সি বাড়াতে হবে, আর তৃতীয় খুবই ইম্পর্ট্যান্ট, দুর্নীতি কমাতে হবে। আমরা যদি শুধুমাত্র দুর্নীতি কমাতে পারি হেলথ সেক্টরে উইথ দ্য কারেন্ট বাজেট, আমার মনে হয় যে উই ক্যান অ্যাচিভ লট অফ বেটার আউটকাম। হ্যাঁ, তো এইটা আমি ভাবলাম যে একটু মানে প্রাসঙ্গিক ক্রমে বললেন, কারণ ইএমএস ইজ নট চিপ। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস আমি যেসব দেশে গিয়েছি দেখেছি, ইজ নট চিপ। এর জন্য আসলেই অনেক টাকা পয়সা দরকার, কারণ আপনাকে এই সিস্টেমকে 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড অ্যালার্ট থাকতে হবে। কখন কোথায় কি দুর্ঘটনা হয় আমরা জানি না। তো সিস্টেমকে অ্যালার্ট ফাংশনাল রাখতে হবে এবং তার জন্য অনেক টাকা খরচ করতে হবে। একটা অ্যাপ্রক্সিমেট গ্লোবাল এস্টিমেট দেখা গিয়েছে যে পার আওয়ার এরকম একটা সিস্টেমকে, ঢাকা মেট্রোপলিটন সিটির মতো একটা সিটিতে, হ্যাঁ, যদি পার আওয়ার কস্ট, হ্যাঁ, এই সিস্টেমে, সরি নট ঢাকা, একটা হসপিটাল, হ্যাঁ, ইজ ক্লোজ টু $400, হ্যাঁ, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি এক্সপেন্সিভ। কিন্তু পার পেশেন্ট অ্যাভারেজ আর্নিং ইজ অ্যারাউন্ড $25 to $30। হ্যাঁ, এটা আমরা দেখি, তাহলে পরে দেখতে হবে যে অনেক পেশেন্ট লাগবে, অত পেশেন্ট নাও আসতে পারে, অ্যান্ড অনেকের টাকা দেওয়ার হয়তো সামর্থ্য না। এই জন্যই ডক্টর মিজানও বললেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভেরি ইম্পর্টেন্ট। আমি যে কটা লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিতে ফাংশনাল ইএমএস দেখেছি, প্রত্যেকটা ইএমএস ইনক্লুডিং কেরালা ইন ইন্ডিয়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে তারা এটা করেছে। আর এখানে সমন্বিত কাজ সাংঘাতিক ইম্পর্টেন্ট। প্রি হসপিটাল যে সার্ভিসটা, এইটা শুধুমাত্র হেলথ সেক্টরের কাজ না, হেলথ সেক্টর ইজ ওয়ান অফ দ্য পার্টনার্স। এখানে তিনজন আরও ইম্পর্টেন্ট পার্টনার আছে, স্টেক হোল্ডার রয়েছেন। এক নম্বর স্টেক হোল্ডার হলো ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আমাদের দেশে ওদের যে ম্যান্ডেট, আমার মনে হয় যে দে আর রাইটলি পজিশনড, হ্যাঁ, টু ওয়ার্ক উইথ দ্য হেলথ সেক্টর, হ্যাঁ, টু এনশিওর প্রি হসপিটাল সার্ভিস। সেকেন্ড হলো পুলিশ, থানা পুলিশ অ্যান্ড ট্রাফিক পুলিশ, হ্যাঁ, তাদেরকে এর সাথে ফর্মালি যুক্ত হতে হবে। আর তৃতীয় হলো কমিউনিটি, হ্যাঁ, যেখানে এই কারো যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তার ঘরে বা তার ঘরের আশেপাশের লোকজন, রোড অ্যাক্সিডেন্ট হলে পরে যারা যাত্রী, অন্যান্য যাত্রী বা ওই এলাকার লোকজন, এই যে কমিউনিটি এনগেজমেন্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু মেক দ্য ইএমএস ফাংশনাল। তো এখানে আমি জানি যে 2018 সালে একটা রুলিং হয়েছে হাইকোর্ট থেকে, কিন্তু সেটা হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য বিভাগ কেন্দ্রিক, শুধু হসপিটাল কেন্দ্রিক, প্রাইভেট পাবলিক হসপিটাল। ওখান থেকে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ রুলিং এখনো হয় নাই। তার মানে আমাদের যে লিগাল ফ্রেমওয়ার্ক, এই লিগাল ফ্রেমওয়ার্কটা আমাদেরকে রিভাইজ করতে হবে। হ্যাঁ, এখানে উই হ্যাভ টু মেক শিওর যে
পুলিশ, ডক্টর, হেলথ প্রফেশনালস, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং কমিউনিটি, এই চারটা অ্যাক্টর তারা মিলে সমন্বিত যে সার্ভিসটা দিচ্ছে এবং এর জন্য তাদের একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক ইমিডিয়েটলি দরকার। যথার্থ বলেছেন ডক্টর জিয়া। আমি ফিরে আসবো আপনার কাছে, তার আগে আমি ডক্টর মিজান আপনার কাছে যদি একটু আসি, যে এই যে ইএমএস সার্ভিসের যে চমৎকার একটি ফ্রেমওয়ার্ক আমরা কল্পনা করছি বা চিন্তা করছি বাংলাদেশের জন্য, হয়তো কোনো একদিন এটা সত্যি হবে, কিন্তু তার পরবর্তী যে ডিসপাচ যে তারা করবে, যে হসপিটালটি নেবে, তার জন্য জরুরি স্বাস্থ্য ব্যবস্থা বা ইমার্জেন্সি মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডিপার্টমেন্টে, যেটি আপনি ঢাকা মেডিকেলে হয়তো কিছুটা অনুভব করেছেন যে কিছু আছে, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু সেটি অপ্রতুল। তো সেই জায়গাটিতে আমরা আসলে একটু জানতে চাই যে তাদের আসলে সিপিআর এবং অন্যান্য যে ট্রেনিংগুলো, একেবারে কি কি বেসিক ট্রেনিংগুলো দরকার, একটু সংক্ষেপে আমরা যদি জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা তো ইএমএস এর মাধ্যমে পেশেন্টকে ডেফিনেটিভ কেয়ার যেখানে দেওয়া হয়, দ্যাট মিনস ফ্যাসিলিটিতে নিয়ে আসলাম, যেমন হসপিটালগুলোতে নিয়ে আসলাম যেখানে যে চিকিৎসা আছে, তো সেইখানে যদি সেই চিকিৎসাটা যদি আমরা এনশিওর করতে না পারি, সেই ফ্যাসিলিটি যে চিকিৎসার জন্য আমরা পেশেন্টকে নিয়ে এসেছি সেটা যদি আমরা এনশিওর করতে না পারি, সেই ফ্যাসিলিটি যদি না থাকে, তাহলে তো পুরোটাই ওয়েস্টেজ হয়ে যাবে, বিফলে যাবে। আলটিমেটলি আমাদের যে লক্ষ্য পেশেন্টকে ভালো সার্ভিস দেওয়া, তার জীবন রক্ষা করা, সেটা তো আমরা সেটা করতে পারবো না। সুতরাং আপনি যথার্থই বলেছেন যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেইখানটা আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রিটমেন্টের ব্যাপারে কিছুটা গুরুত্ব দেওয়া হচ্ছে না তা না, গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু অভাব হচ্ছে যে সমন্বিত প্রচেষ্টা, অভাব হচ্ছে বাজেট অপ্রতুলতা, অভাব হচ্ছে মানে শুধু অভাব নাই, হলো দুর্নীতি, সেইখানটাই হলো আমরা আসলে কম আছে। তো সেই জায়গায় আমাদের দক্ষ জনবল তৈরি, ফ্যাসিলিটিগুলোতে আমাদের যে এটা যদি আমরা এনশিওর করতে পারি, শুধু ঢাকা মেডিকেলে আমরা ওয়ান স্টপ সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস করার জন্য 12টা বেড আমরা এখানে করেছি, আমরা সরকারি হাসপাতালগুলোতেও নাই। আমরা আসলে এই বিষয়টি নিয়ে আমরা আসলে হয়তো আরো আলোচনায় আসবো। আমি আপনার মূল বিষয়টি ধরতে পেরেছি যে আসলে এই জরুরি স্বাস্থ্য সেবাটিও কিন্তু হসপিটালে একই সঙ্গে প্রোভাইড করা দরকার। আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে, সময়ের স্বল্পতায় আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর জিয়া আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে আজকে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। জরুরি স্বাস্থ্যসেবা আমরা কোথায় আছি, আমাদের নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, বিশেষ করে এই প্রি হসপিটাল কেয়ার এবং জরুরি স্বাস্থ্যসেবার যে বিষয়টি নিয়ে আমাদের আলোচকরা আজকেও আমাদেরকে দিকপাত দিয়েছেন বা দিকনির্দেশ দিয়েছেন, সে বিষয়টি নিয়ে আমরা নিশ্চয়ই আমাদের যারা নীতি নির্ধারকরা রয়েছেন তারা সে বিষয়ে কাজ করবেন, কথা বলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।